আশা করি সকলে ভালো আছেন। যদি ভালো না থাকেন তাহলে যে আপডেটটা আমি আপনাদেরকে এখন দিতে চলেছি এসআইআর সম্পর্কিত, সেই আপডেটটা শোনার পর আপনার মন কিছুটা ভালো হয়ে যাবে, আপনি অনেকটাই চাপমুক্ত হয়ে যাবেন। আপডেটটা হয়তো ইতিমধ্যে কালকে খবরে আপনারা দেখেছেন, সুপ্রিম কোর্টের একটা অবজারভেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলার এসআইআর কেন্দ্রিক এসেছে, যেটা অত্যন্ত পজিটিভ এবং আমাদের দীর্ঘদিনের যে দাবিগুলো তার অনেকগুলোই এই অবজারভেশনে উঠে এসেছে। সেই দাবিগুলো কি কি এগুলো নিয়ে আমি আপনাদের জানাচ্ছি এবং তারপর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যা আমার ফেসবুক এবং ইউটিউবে এসেছে, এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলোর উত্তর সবার জানা জরুরি এবং প্রশ্নগুলো অত্যন্ত কমন, অনেকের এই সমস্যাগুলো রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব নাম সহ। তো প্রথমে সুপ্রিম কোর্টের অবজারভেশনে প্রথমেই যে সুখবরটা সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড এসআইআরে গ্রাহ্য নথি নয় কেন। এই অ্যাডমিট কার্ডকে গ্রাহ্য করতে হবে কেন? বাংলার ক্ষেত্রে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে অ্যাডমিটটা সরকারি প্রত্যেকটা কাজেই চলছিল, শুধু এসআইআর এটাকে গ্রহণ করছে না। তো এখানে অবজারভেশন এসেছে যে বাংলার ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে ঘরে ঘরে বাচ্চা জন্ম হয়েছিল, হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি, তারপরে তারা বার্থ সার্টিফিকেট তৈরিও করেনি। তো বার্থ সার্টিফিকেট দেখিয়ে বেশিরভাগ মানুষের অ্যাডমিট কার্ড তৈরি হয়নি। এ কারণে অনেকগুলো নথির সাথে ডেট অফ বার্থ মিসম্যাচ থাকতেই পারে। তার মধ্যেও যাদের অ্যাডমিট কার্ড রয়েছে সেটাকে বার্থ প্রুফ হিসেবে দেখতে হবে। এটা অত্যন্ত পজিটিভ একটা অবজারভেশন। তারপরে বলেছে বয়সের ডিফারেন্স, এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ছিল। বাবার সঙ্গে ছেলের বা মেয়ের বয়স 15-র কম বা 50-এর বেশি কেন, এই নিয়ে অনেকে নোটিশ পেয়েছে। তো এখানেও দুটো পয়েন্টস, একটা হচ্ছে বাল্য বিবাহ। সুপ্রিম কোর্ট বলেছে বাল্য বিবাহ আমাদের দেশে একটা বাস্তব সমস্যা এবং সত্য। এই বাল্য বিবাহের ফলে অনেক সন্তানের যদি জন্ম হয়ে থাকে তাহলে তাদের বয়স 15-র কম হতেই পারে, কিংবা অনেক মানুষ দেরিতে বিবাহ করার ফলে বা দেরিতে সন্তান লাভের ফলে তাদের বয়সের ডিফারেন্স 50-এর বেশি হতেই পারে। অতএব এদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ফেলেছেন কেন এটা নিয়ে জানতে চেয়েছিল। যদি আপনাদের টেকনিক্যাল ভুলের কারণে কোনো ডকুমেন্টে ডেট অফ বার্থটা ভুল এসে থাকে, সেক্ষেত্রে যদি ছেলের সঙ্গে বাবার এই বয়সের পার্থক্যগুলো এসে থাকে সেটা আলাদা বিষয়, কিন্তু বাস্তবেও এরকম এক্সাম্পল ভারতবর্ষে আছে যে বাবার সাথে ছেলের মেয়ের বয়সের ডিফারেন্স 15-র কম বা 50-এর বেশি হতেই পারে। অতএব এই কেসগুলোকে মান্যতা দিতে হবে। তারপর লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যখন প্রশ্ন করা হয়েছিল যে মানুষের নাম বানানের ভুলের জন্য আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সি করছেন কেন, তারপরে লজিক্যাল ডিসক্রিপেন্সি সম্পর্কে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল ইলেকশন কমিশনের কাছে যে নাম ভুল, নামের একটা অক্ষর ভুল, সারনেম ভুল, মিডল নেম মিসম্যাচ বা বাপের বাড়ি এবং শ্বশুর বাড়ির সারনেমের মিসম্যাচ এর কারণে আপনারা লজিক্যাল ডিসক্রিপেন্সি করছেন এবং তেমন কোনো নথি দেখতে চাইছেন না কেন। তখন প্রথমেই কমিশনের উকিল কিন্তু অস্বীকার করেছিল যে নামের বানান ভুলের ক্ষেত্রে তারা নাকি লজিক্যাল ডিসক্রিপেন্সির হিয়ারিং নোটিশ পাঠাচ্ছে না, যেটা ডাহা মিথ্যা কথা। এই জায়গাটাতে এবার কিছুটা সংশোধনী আসতে পারে এবং হিয়ারিংটা অনেকটাই নরম হতে পারে। অর্থাৎ এই নামের বানান বা সারনেমের মিসম্যাচ এর কারণে একটা দুটো অক্ষরের ভুলের কারণে যে সমস্ত মানুষের হিয়ারিং নোটিশগুলো এসেছিল তাদের হিয়ারিং আর খুব বেশি কঠোর হবে না বলে আশা করা যায়। যে কোনো ডকুমেন্টস দেখিয়ে নামের মিসম্যাচগুলো প্রমাণ করে দিতে পারলেই হয়তো এই হিয়ারিংটা কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে আপনি যাকে প্রজনী করেছেন তার সঙ্গে আপনার লিঙ্কেজটা প্রমাণ করা জরুরি এবং আপনারা যে ভারতীয় এটা প্রমাণ করা জরুরি। নামের ওই একটা দুটো অক্ষর মিসম্যাচ তাতে আর খুব বেশি এফেক্ট করবে না। এটা অত্যন্ত ভালো একটা নিউজ। অনেক মানুষ এতে দুশ্চিন্তামুক্ত হবেন, কারণ বেশিরভাগ মানুষের নোটিশ পেয়েছে এ কারণেই, অথচ ওরা ওখানে কোর্টে গিয়ে অস্বীকার করছে যে এই বানান ভুলের কারণে বা মিসম্যাচের কারণে আমরা নোটিশ করিনি। এটা কিন্তু মিথ্যে কথা। এরপরে সুপ্রিম কোর্ট আরও একটা গুরুত্বপূর্ণ আদেশ দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে। সেটা হলো ইলেকশন কমিশন যেটা করতে চেয়েছিল এসআইআর প্রক্রিয়াটা সম্পন্ন করার পর ফেব্রুয়ারি মাসের 14 তারিখে একটা ফাইনাল তালিকা প্রকাশ করতে চেয়েছিল, ইলেকটোরাল রোলটা প্রকাশ করতে চেয়েছিল। এই তালিকাটা প্রকাশের পরে যাদের নাম ওখানে থাকবে তারাই ফাইনাল ইলেক্টর এবং বাকিরা কোথায় যাবে কি করবে সে সম্পর্কে পরিষ্কার কোনো ধারণাই নেই কারো কাছে এবং কোনো নির্দেশিকাও নেই। এ কারণেই মানুষ কিন্তু বিভ্রান্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিল। ফাইনাল তালিকায় নাম না থাকলে তারা কি করবে, কোথায় যাবে, তারা কি ডি ভোটার হয়ে যাবে?
এটা একটা বড় প্রশ্ন ছিল, এটাও দূর হতে চলেছে। কারণ সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে তালিকা প্রকাশের পর একটা সময়সীমা, সেটা হচ্ছে 10 দিনের মধ্যে মানুষকে শুনানির জন্য সুযোগ দিতে হবে। অর্থাৎ কার নাম থাকলো কার নাম থাকলো না তাদের অভিযোগ জানানোর জায়গা দিতে হবে, তারা অভিযোগটা করবেন, তারপর সেই অভিযোগের ভিত্তিতে 10 দিনের মধ্যে শুনানি করে তাদের সমস্যাগুলোকে সমাধান করতে হবে। দেখা গেল যে অথেন্টিক কোনো ভোটারের নাম কোনো কারণে বাদ পড়েছে বা যে কোনো কারণেই বাদ পড়েছে, অথচ থাকার কথা, তারা পিওর ইন্ডিয়ান, তাদের ডকুমেন্টস আছে, তাহলে তারা সেই ডকুমেন্টস নিয়ে অভিযোগ দাখিল করতে পারবে। সেই অভিযোগের শুনানি করতে হবে 10 দিনের মধ্যে, শুনানির মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। এ কারণে সুপ্রিম কোর্ট আরও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে যে আগে তালিকাটা প্রকাশ করুন গ্রামাঞ্চলে, জিপি অফিসে, ব্লক অফিসে বা ওয়ার্ডে ওয়ার্ডে সেই তালিকায় মানুষ দেখুক কার কি নাম ভুলভ্রান্তি আছে এবং কার কার নাম বাদ পড়েছে। তারপরে তাদের অভিযোগের ভিত্তিতে মামলাগুলো নিষ্পত্তি হোক এবং যারা অথেন্টিক ভোটার তারা সঠিক পথে ফাইনাল তালিকায় ফিরে আসুক। অতএব নাম বাদ পড়ার আশঙ্কাটা অনেকাংশে দূর হয়ে গেল সাধারণ ভোটারদের। তারপরে আছে অ্যাকনোলেজমেন্ট, দীর্ঘদিনের দাবি। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে এই দাবিটা তুলেছি, অনেকের দাবি যে ইলেকশন কমিশন যখন আমাদেরকে ডাকছে তখন আমাদের নথি নিয়ে সেখানে উপস্থিত থাকতেই হচ্ছে, নো আদার অপশনস আর দেয়ার, আমাদের হাতে আর অন্য কোনো অপশন নেই। আমরা সেখানে উপস্থিত হওয়ার পর আমাদের সঠিকভাবে সমস্ত নথি প্রেজেন্ট করার পর, সঠিকভাবে সফলভাবে হিয়ারিংটা করে আসার পর আমরা কিন্তু বলতে পারছি না যে আমার হিয়ারিং সফল হয়েছে কি না, কারণ আমার হাতে কোনো প্রমাণ থাকছে না। তো এই জায়গাটাতেও বড় প্রশ্ন ছিল। এবার হয়তো এটারও নিষ্পত্তি হতে চলেছে, একটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্ট হয়তো এরপর আমরা শুনানির পর পেতে চলেছি। যদি না পান তাহলে যে নোটিশটা আপনি নিয়ে যাচ্ছেন আপনার সঙ্গে করে, জেরক্স তো অবশ্যই করে নিয়ে যাবেন। অরিজিনালটা যদি ওখানে নিয়েও নেয়, নিয়ে নিচ্ছে অনেক ক্ষেত্রে, তাহলে জেরক্সটাতে আপনি অফিসারের একটা সই সিল চাবেন যে এটাই আমার অ্যাকনোলেজমেন্ট, অর্থাৎ রসিদ। এটার দ্বারা আমি প্রমাণ করতে পারবো পরবর্তীতে, যদি আমার নাম না থাকে তালিকায়, যে আমি শুনানিতে এসেছিলাম, আমার যুক্তি, আমার কাগজ উপস্থাপন করেছিলাম। তো এটা কিন্তু একটা নৈতিক জয় আমাদের ইলেক্টরদের বলা চলে, যেই জায়গাটা ইলেকশন কমিশন আমাদের দিতে চায়নি। মানে ওনারা ধোঁয়াশার মধ্যে রেখে যা খুশি তাই করবেন, এরকম ব্যাপারটা ছিল। যেহেতু আমাদের হাতে অ্যাকনোলেজমেন্ট নাই, ওনারা পরে যদি অস্বীকার করে যে আপনি হিয়ারিংয়ে উপস্থিত হননি, তাহলে ওটাই বাস্তব, ওটাই সত্য, মানতে হতো, কারণ আমাদের হাতে তো কোনো প্রমাণ থাকতো না। কিন্তু এবার আর এই জিনিসটা হবে না। তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। এবার চলে আসি প্রশ্ন উত্তর পর্বে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, হয়তো আপনাদের সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। প্রথম প্রশ্নটি করেছে সুরজিৎ মণ্ডল 4850। আমার এগুলো আইডি আমার কমেন্ট বক্স থেকে আমি সংগ্রহ করেছি। প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে ডকুমেন্টগুলো হিয়ারিংয়ে গিয়ে সাবমিট করছি, সাবমিট করার পর তারপর আমরা হিয়ারিং করে বাড়ি চলে আসছি, আমরা কি করে বুঝবো যে আমাদের ওখানে ডকুমেন্টসগুলো রিজেক্ট হয়ে গেল নাকি অ্যাকসেপ্টেড হয়ে গেল? অ্যাকসেপ্টেড না রিজেক্টেড, অর্থাৎ বাতিল করে দিল নাকি গ্রহণ করলো, আমরা কি করে জানবো? যতদিন না ফাইনাল তালিকা পাবলিশ হয় ততদিন আমাদের জানার কোনো উপায় ছিল না যে আমরা যে হিয়ারিং করেছি, ডকুমেন্টসগুলো সাবমিট করেছি, সেগুলো গ্রাহ্য হয়েছে নাকি বাতিল হয়েছে। কারণ ফাইনাল তালিকা পাবলিশ হলে আমরা একমাত্র ওখানে গিয়ে দেখতাম যে আমার নামটা আছে, মানে আমার ডকুমেন্টসগুলো গ্রাহ্য হয়েছে, আর আমার নামটা নেই মানে বাতিল হয়েছে। এরকম একটা ধোঁয়াশার মধ্যে আমাদের দিন কাটছিল, অন্য কোনো উপায় ছিল না জানার যে আমাদের হিয়ারিং সফল হলো না বিফল হলো। কিন্তু এবার আর সেই জিনিসটা হবে না, কারণ ফাইনাল তালিকা পাবলিশের আগে তালিকা পাবলিশ করতে হবে ইলেকশন কমিশনকে, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এবং তার জন্য শুনানির জন্য 10 দিন সময় দিতে হবে। 10 দিনের মধ্যে যদি কেউ অভিযোগ করে তাহলে তার মামলার নিষ্পত্তি করতে হবে, তারপরে ফাইনাল ইলেকটোরাল রোল পাবলিশ করতে হবে। তো অতএব এটা একটা জানার উপায় কিন্তু এবার আসলো। দ্বিতীয় প্রশ্নটি আমার ওয়াল থেকে তুলেছি, তরুণকান্তি 1263 আইডি আমাকে প্রশ্ন করেছে, হ্যান্ডিক্যাপ বা স্পেশাল এবিলিটির যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সেটা কি চলবে? অবশ্যই চলবে, অবশ্যই চলবে। অনেকে এরকম আছেন, কারণ অনেক কিছু যাচাই করে, বাবা মায়ের কাগজপত্র, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি যাচাই করেই এই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেটগুলো প্রদান করা হয়। সরকার প্রদত্ত একটা নথি, আপনি অতি অবশ্যই এটা এসআইআর হিয়ারিংয়ে প্রেজেন্ট করতে পারবেন। কিন্তু যে 12টা ডকুমেন্টস রয়েছে তার মধ্যে যে কোনো একটা যদি থাকে তাহলে সেগুলো অবশ্যই প্রেফার করবেন। 3 নম্বর প্রশ্নটা করেছে জাহাঙ্গীর কবির 5908 আমার ওয়ালে। তো প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। 2002 সালিকায় দাদুকে প্রয়োজনী দেখিয়েছি কারণ বাবার নাম ছিল না। এবার 2002 ও 2025 এর তালিকায় দাদুর নাম সম্পূর্ণ ভিন্ন, মিলছে না, ব্যক্তি একই কিন্তু নাম মিলছে না। তাহলে আমি কি করব, কি ডকুমেন্টস দেখাবো?
তাহলে এক্ষেত্রে সমাধান হচ্ছে, একটা জিনিস আগে লক্ষ্য করুন যে 2002 এবং 2025 এই তালিকা দুটোর মধ্যে নাম ভিন্ন থাকলেও এপিক নাম্বার দুটো একই কিনা। যদি এপিক নাম্বার দুটো একই হয়ে থাকে তাহলে আপনার ওখানেই সমস্যার নিষ্পত্তি হয়ে গেল যে এপিক নাম্বার একই আছে, নাম ভুল থাকতেই পারে। এই নাম ভুলের কারণে যাদের হিয়ারিং এসেছে তাদের কিন্তু আর বেশি জ্বালাতন করবে না, সুপ্রিম কোর্টের অবজারভেশনটা আমি একটু আগেই আলোচনা করে দিলাম এ কারণে। কিন্তু তারপরে যদি কোনো প্রমাণ থাকে আপনার ওই নামের ব্যক্তির প্রুফ হিসেবে যে উনার আসলে এটা নাম, মিস্টেকেনলি এখানে এটা এসেছে, বা আপনি যদি নিজেই পরিবর্তন করে থাকেন 8 নম্বর ফর্ম ফিল আপ করে, তাহলে যে ডকুমেন্টসটা আছে সেটাও সঙ্গে নিয়ে যাবেন। 4 নম্বর প্রশ্নটি করেছে আশিস কুমার গোস্বামী 3892 আইডি। 2002 সালে সারনেম ছিল হালদার, কিন্তু 2025-এর এসআইআর ড্রাফট লিস্ট পাবলিশ করার পর দেখা যায় সেখান থেকে এলটা মিসিং, অর্থাৎ হাদার, HADAR, এসএলটা যেহেতু মিসিং। কি করবেন? এটা আপনার তেমন ভুল নেই, ড্রাফট লিস্টটা ওরাই টাইপ করেছে। যদি বিএলও টাইপিংয়ে মিস্টেক হয়ে থাকে এটা কিন্তু বড় মিস্টেক নয়, আপনার খুব বেশি সমস্যা হবে না। তারপরেও আপনি কিন্তু 8 নম্বর ফর্ম ফিল আপ করতে পারেন, বা বিএলওকে প্রথমে কেসটা জানিয়ে দিন, এটা কিন্তু সমস্যা হবে না। হিয়ারিংয়ে গেলেও এটা নিয়ে খুব একটা সমস্যা করবে না, কারণ এটা তাদেরই ভুল, আপনার ভুল নয়। আপনি এসআইআর ফর্মটাতে দেখুন যে কপিটা বিএলও আপনাকে দিয়েছিল, যদি এলটা ওখানে দেওয়া থাকে তাহলে আপনার ভুলই নয়, আপনি ওই কপিটাকে নিয়ে যাবেন যে আপনারা কিন্তু হালদার ঠিকই লিখেছিলেন। তাহলে এসআইআর 25-এর কপিটাতে যদি ভুল থাকে সেটা 8 নম্বর ফর্ম ফিল আপ করে সংশোধন করা যাবে, তবে হিয়ারিংয়ে এটা নিয়ে কোনো অসুবিধা করবে না। নেক্সট প্রশ্নটি করেছে শাহানুর আলম মোল্লা 540 আইডি। 2002 সালের তালিকায় নাম থাকা ব্যক্তিদেরও হিয়ারিংয়ে নোটিশ পাঠাচ্ছে এবং হিয়ারিংয়ে ডাকছে কেন? দেখুন, এটা শুধু আপনার প্রশ্ন নয়, এটা গোটা বাংলার প্রশ্ন। কারণ যিনি গোটা এসআইআর প্রক্রিয়াটা পরিচালনা করছেন তিনি সদর পেয়ে ঘোষণা করেছিলেন, जिनका नाम 2002-2003 में होंगे उनको या फिर उनके प्रोजेनी को कागज नहीं दिखाना पड़ेगा, এটা ঘোষণা ছিল। এ নিয়ে আগেও ভিডিও করেছি, আমি বলেছি, কিন্তু কথা রাখেননি, এই কারণে হিয়ারিংয়ে ডাকছে। তবে এই হিয়ারিংগুলোর কিচ্ছু করতে পারবে না, যাদের নাম 2002-এর তালিকায় আছে তাদের কিচ্ছু করতে পারবে না। আপনারা নির্ভয়ে হিয়ারিংয়ে চলে যান। যদি নামের ছোটোখাটো ভুলভ্রান্তির জন্যেও ডেকে থাকে, সুপ্রিম কোর্টের অবজারভেশন চলে এসেছে, এগুলোর জন্য আটকাতে পারবে না। আমার নাম তালিকায় ভুল থাকতেই পারে, আমি তালিকা নিজে তৈরি করিনি। যদি ভুল হয়, আপনাদের সফটওয়্যার ভুল হয়, আপনাদের আধিকারিকরা যারা নাম টাইপ করে তাদের ভুলের কারণে এটা হয়েছে, আমি তার খেসারত দিতে যাব না। এবং আপনার এই ভুলটা 90% মানুষের ক্ষেত্রে ঘটে আছে, অতএব আপনি নিশ্চিত থাকুন আপনার কিচ্ছু করতে পারবে না। 2002-এর তালিকায় থাকা ব্যক্তিদের এত সহজে নামের ভুলের কারণে নোটিফাই করে তাদেরকে বাদ দেওয়া যাবে না। সুপ্রিম কোর্টের নজরদারি আছে, বলেছে তালিকা প্রকাশ করতে, এবং যদি নাম ভুলভালভাবে বাদ দেয় তাহলে জবাবদিহি করতে হবে উপরে। অতএব নিশ্চিত থাকুন এই কেসগুলো কিচ্ছু হবে না, নির্ভয়ে আপনারা হিয়ারিং করে আসুন, শুধু ডকুমেন্টসগুলো নিয়ে যাবেন। তারপরের প্রশ্নটি সব্যসাচী 001 আইডি থেকে। এনুমেরেশন ফর্মটা উনি হারিয়ে ফেলেছেন, এখন কি করবেন? এনুমেরেশন ফর্ম একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি দাদা, এটা আপনার হারানোটা উচিত হয়নি। আপনারা বুঝতেই পারছেন এসআইআর নিয়ে যা চলছে, তাতে করে পরবর্তীতে আজকে থেকে 20 বছর পরে এটাও একটা নথি হিসেবে কাজ করত। যাকে আপনারা সকলে একটু সাবধান হন, এনুমারেশন ফর্মটাকে ঠিকমতো রাখুন, জেরক্স করে রাখুন, ফটোকপি করে রাখুন আপনার মোবাইলে, যেন হারিয়ে না যায়। এই যে এসআইআর এর এনুমারেশন বিএলও কপিটা নিয়ে দৌড়াদৌড়ি করবেন, হিয়ারিংয়ে যাবেন, সেখানে হারিয়ে যেতে পারে, এই কারণে জেরক্স করে রেখে দিন বাড়িতে, এবং মোবাইলেও ফটোকপি করে রেখে দিন, হারিয়ে ফেলবেন না। আর সব্যসাচী মহাশয়কে বলছি, আপনি যেহেতু হারিয়ে ফেলেছেন, দেখুন ফটোকপি করা আছে কি না, অথবা বিএলওর সঙ্গে আলোচনা করুন যে অন্য একটা ব্যবস্থা করা যায় কি না। যাওয়াটা কিন্তু ইম্পসিবল না, যেতেও পারে। এই ছিল এসআইআর সম্পর্কিত পজিটিভ বার্তা। দাবিগুলো তুলেছিলাম প্রত্যেকটি ভিডিওতে, সেই দাবিগুলো পূরণের পথে। তাই আপনাদের বলছি, ঐক্যতান, ঐক্যকণ্ঠ, সমগ্র হাত সম্মিলিতভাবে যে দাবি তুলবে, সে দাবিকে নাকচ কেউ করতে পারবে না। বিভেদমূলক শক্তিগুলোকে এড়িয়ে চলুন, তাদেরকে পাত্তা দেবেন না, একতার কথা বলুন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, ঈশান, শিখ, জৈন, প্রত্যেক ভারতবাসী, স্বামীজি যেটা বলেছিল, প্রত্যেক ভারতবাসী আমার ভাই, প্রত্যেক ভাইয়ের বিপদে আপদে পাশে দাঁড়ানো আমার কর্তব্য। আমরা যারা ভারতীয় তাদের যেন কোনো অসুবিধা না হয়, সে কারণে কণ্ঠকে দৃঢ় করুন, একত্রিত হন, সমস্যা হলে আবার একসাথে আমরা
প্রতিবাদে নামতে রাজি আছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অতি অবশ্যই শেয়ার করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সবার হিয়ারিং শুভ হোক, শুভ হবে। আমি আবার আপডেট নিয়ে আসছি আপনাদের জন্য, যা আনবো সব সুখবর। এতদিন দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন, এবার দুশ্চিন্তা মুক্ত করার জন্যেই প্রত্যেকটি ভিডিও করব, কথা দিচ্ছি। ধন্যবাদ।